শুরুতেই আমাদের গল্পের নায়ককে দেখা যায় যার নাম লুইয়াও। প্রত্যেকদিন আর 5টা মানুষের মতো আজকেও লুইয়াওয়ের অ্যালার্মে ঘুম ভাঙে। আর ও যখনই চোখ খোলে ও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ঘরের চারিদিকে বিভিন্ন রকমের চিরকুট লাগানো। আর এই সমস্ত কিছু দেখে লুইয়াও এমন একটা করছে যেন এই পুরো ঘরটাই ওর কাছে অচেনা। ওখানে থাকা বিভিন্ন চিটগুলোর ওপর এটাই লেখা রয়েছে যে ওর আজকে কি কি কাজ করতে হবে। লুইয়াওয়ের বিছানার পাশেই একটা ডায়েরি রাখা ছিল, যার ওপর লেখা রয়েছে ঘুম থেকে উঠে আগে এইটা পড়ো। ওই ডায়েরিটা পড়েই লুইয়াও জানতে পারে যে ওর নাম আসলে লুইয়াও, আর এটা ওরই বাড়ি আর ওর নিজেরই ঘর। 18 মাস আগে লুইয়াওয়ের ব্রেনে একটা টিউমার ধরা পড়ে, আর ওই টিউমারটা অপারেশন করার সময় কেটে বাদ দেওয়ার সাথে সাথে লুইয়াওয়ের ব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট কাটা পড়ে যায়, যার ফলে লুইয়াও কোনো স্মৃতি মনে রাখতে পারে না। ছোটবেলা থেকে বেশ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও বর্তমানে এই অপারেশনের পর থেকে ওর কোনো নতুন স্মৃতি তৈরি করতেই পারে না। মানে আজকে যা যা ঘটনা ঘটেছে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে লুইয়াও সমস্ত কিছু ভুলে যায়। এই কথাগুলো সত্যি কিনা লুইয়াও তখন আয়নায় গিয়ে নিজের মাথাটা চেক করে দেখে যে সত্যি সেখানে কাটা দাগ রয়েছে, যেটা অপারেশনের জন্য হয়েছিল। লুইয়াও সেই সময় ওর দিদি লুহংকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে ওর সঙ্গে এখন যেটা হচ্ছে সেটা কি সত্যি। লুহং বলে যে তুই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ঠিক এই প্রশ্নটাই করিস, যাই হোক তুই তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আয়। এরপরে লুহং ফোনটা কেটে দেয়। লুইয়াও বুঝতে পারছে না যে এটা কি সত্যি নাকি মিথ্যে। ও প্রত্যেকদিন এইভাবেই স্মৃতি ভুলে যায়। এরপরে ও সোজা চলে আসে ওর দিদি লুহংয়ের বাড়িতে। সেই সময় লুহংয়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, যেটা দেখে লুইয়াও খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে এইটা আবার কার বাচ্চা। লুহং বলে এটা তো আমারই ছেলে। লুইয়াও অবাক হয়ে বলে তোর আবার ছেলে কবে হলো, আমার তো মনে পড়ছে না। লুইয়াও বলে তোর যদি মনে থাকতো তাহলে তুই সকালবেলা ফোন করে আমাকে ওইসব কথা জিজ্ঞাসা করতিস না। যাই হোক, এই ছেলেটা আমারই, আর এ সব থেকে ভালো তোর কাছেতেই থাকে। লুইয়াও বলে তুই বিয়ে কবে করলি, তাছাড়া এই বাচ্চাটার বাবাটাই বা কে। লুহং তখন কিছুই বলে না আর বলে যে আমি সিঙ্গেল মাদার। এরপরে লুহং তার সেই বাচ্চাটাকে লুইয়াওয়ের কোলে দিয়ে দেয় আর বলে টাইম মতো ওকে খাইয়ে দিবি আর ডাইপারটা চেঞ্জ করে দিবি। আর এদিকে একটা বাচ্চা কিভাবে সামলাতে হয় লুইয়াও তো সেটাই জানে না। লুহং বলে তবে তুই চিন্তা করিস না, আমার ছেলে সব থেকে ভালো তোর কাছেতেই থাকে। লুহং পেশায় একজন নার্স, আর সেই কারণে হসপিটালে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। লুহং চলে গেলে লুইয়াও তো ভীষণ চাপে পড়ে যায়। এই বাচ্চাটাকে খাওয়ানো দাওয়ানো এই কাজ তো আর সহজ ব্যাপার নয়। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। বেশ কিছু বছর আগেকার ঘটনা দেখানো হয়। লুইয়াও একজন ডাক্তারের কাছে এসেছে সেখানে কিছু টেস্টের জন্য। এইখানে যে সাইকিয়াট্রিস্ট রয়েছে তার সঙ্গে লুইয়াওয়ের দিদি লুহংয়ের বেশ ভালোই পরিচয়। আসলে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে লুইয়াও সমস্ত কিছু ভুলে যায়, আর এই জন্য সাইকিয়াট্রিস্টের কাছে ও প্রায়ই আসে ট্রিটমেন্টের জন্য। সেখানে ডক্টর প্রত্যেক দিন একই টেস্ট দেয় লুইয়াওকে, এটা দেখার জন্য যে লুইয়াওয়ের আসলে কিছু মনে পড়ে কিনা। ডক্টর তখন বলে এই ছবিটা যখন আমি তোমাকে প্রথম দিন আঁকতে দিয়েছিলাম তোমার সময় লেগেছিল 20 মিনিটের বেশি, আর আজকে তুমি মাত্র 3 মিনিটেই ছবিটা কমপ্লিট করে ফেলতে পেরেছো। তার মানে হচ্ছে তোমার ব্রেনের কোথাও না কোথাও এই ছবিটা সেভ করা রয়েছে, আর সেই জন্যই তুমি এত তাড়াতাড়ি আঁকতে পেরেছো। লুইয়াও বলে প্রত্যেক দিন যদি আমি এই একই কাজ করি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো কিছুই মনে থাকে না, তাহলে এই টেস্টগুলো করার মানেটা কি। আসলে লুইয়াও নিজের জীবনে অনেক বেশি বিধ্বস্ত হয়ে গেছে, প্রত্যেক দিনের স্মৃতিও ভুলে যাচ্ছে, তাই এসব ডাক্তারি পরীক্ষাতেও ওর আর বিশ্বাস নেই। আর এই রাগের জন্যই লুইয়াও ওর দিদি আর ডাক্তারের সঙ্গেও বেশ বাজে ব্যবহার করে ফেলে, মাথা গরম করে। এদিকে লুইয়াওয়ের এক বন্ধুকে দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে মাসিও। মাসিও তখন এক সিঙ্গারকে বারবার করে অনুরোধ করছিল সে যাতে লুইয়াওয়ের লেখা গানগুলোই গায়, কিন্তু সেই মাসিও বলে যে লুইয়াওয়ের শরীর খারাপ, তার লেখা গানগুলোতে নিশ্চয়ই খুব একটা ভালো হবে না, তাই সে ওই গানগুলো গাইবে না। কিন্তু মাসিও তখন সেই সিঙ্গারকে অনেক মানাতে থাকে। সেই সময় ওই স্টুডিওর বাইরেতে লুইয়াওকে অপেক্ষা করতে দেখা যায়। সেই সময় মাসিও এসে ওকে জড়িয়ে ধরে। মাসিও তখন জানায় যে নতুন অ্যালবাম যেটা বের হচ্ছে ইউ অ্যান্ড আই নামে, সেখানে প্রত্যেকটা গান লিখবে শুধুমাত্র লুইয়াও। ওই নামি সিঙ্গারকে অনেক মানাতে হয়েছে তার জন্য মাসিওকে। লুইয়াও জানায় তুই তো আমার অবস্থাটা জানিস, আমার মনে হয় না আমি গান লিখতে পারবো বলে।
এটা শুনে মাসিও খুব অবাক হয়ে যায় আর বলে, তুই ভাবতে পারবি না তোর লেখা গান গাওয়ার জন্য কত অপেক্ষা করে সিঙ্গাররা। কদিন তুই অসুস্থ ছিলিস বলে সবাই তোকে ভুলে গেছে, কিন্তু তুই আবারও নিজেকে প্রমাণ করতে পারবি। কিন্তু লুইয়াও নিজের মধ্যে সে কনফিডেন্সটা কিছুতেই পাচ্ছিল না গান লেখার জন্য। আসলে লুইয়াও পেশায় একজন গানের কম্পোজার ছিল। মাসিও সেই সময় অনেক বেশি রাগ দেখাতে থাকে, যেটা দেখে লুইয়াওয়েরও বেশ খারাপ লাগে। লুইয়াও সেই সময় আসে আর বলে, আমি গানটা তৈরি করে দিতে পারবো, কিন্তু আমি গানটা লিখতে পারবো না। আমার মনে হয় গান লেখার জন্য আমাদের অন্য কাউকে খোঁজা দরকার। সেই সময় মাসিও এক একজনের নাম বলতে থাকে, কিন্তু তারা বর্তমানে অন্য কাজ নিয়ে বেশ ব্যস্ত। সেই সময় লুইয়াওয়ের ফোনে একটা অ্যালার্ম বাজে যে ওকে একটা জায়গায় যেতে হবে। লুইয়াও তারপর গাড়ি নিয়ে সেই জায়গাটাতে যাওয়ার সময় দেখা যায় যে রাস্তাতে প্রচুর জ্যাম, আর সেই জ্যামেই আটকে রয়েছে লুইয়াওয়ের গাড়িটা। লুইয়াও সেই সময় মাসিওকে ভয়েসে বলে যে শুক্রবারের মধ্যে আমাদের নতুন একজন গীতিকারকে দরকার। লুইয়াও সেই সময় পাশের গাড়িতে তাকাতেই দেখতে পায় একটা মেয়ে ফোনে কার সঙ্গে খুব বাজেভাবে ঝগড়া করছে, আর ফোনে তাকে এতটাই উল্টোপাল্টা কথা বলছে যেটা দেখে লুইয়াওয়ের ভীষণ হাসি পাচ্ছিল। আর এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম শিংওয়ে। শিংওয়ে আসলে ওর বয়ফ্রেন্ডের সঙ্গেই ঝগড়া করছিল, যার সঙ্গে ওর সম্পর্ক প্রায় যায় অবস্থা। লুইয়াওয়ের এই ঝগড়াটা শুনতে তো দারুণ মজা লাগে, তাই ও শিংওয়ের ভিডিও নিয়ে নেয়। আর লুইয়াও যে শিংওয়ের এই ভিডিওগুলো নিচ্ছিল সেটা কিন্তু শিংওয়ে একটু বুঝতে পারে না। গাড়িগুলো তারপর একটু সামনে এগিয়ে গেলে লুইয়াও দেখতে পায় যে মেয়েটা মানে শিংওয়ে ভীষণ কান্নাকাটি করছিল চিৎকার করে করে। তারপর আবারও একটু গাড়িটা এগিয়ে গেলে লুইয়াও দেখতে পায় যে শিংওয়ে একটা গান শুনছে আর চিৎকার করে গান করছে। এই গানটা আবার লুইয়াও নিজেই তৈরি করেছে, আর সেই জন্য এটা দেখে লুইয়াও বেশ খুশি হয়ে যায়। আর এভাবেই শিংওয়ের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট তৈরি হয়ে যায় লুইয়াওয়ের। এরপর লুইয়াও থেরাপি নেওয়ার জন্য একটা বাড়িতে চলে যায়, আর ওখানেই অপেক্ষা করতে থাকে থেরাপিস্টের জন্য। এই সময় দৌড়ে দৌড়ে ওখানে শিংওয়ে চলে আসে, আর শিংওয়ে যখনই ওই রুমটার ভেতরে ঢোকে, শিংওয়ে যদিও লুইয়াওকে চেনে না, কিন্তু লুইয়াও প্রথমবার শিংওয়েকে দেখেই বুঝতে পেরেছে আরে এটা তো সেই গাড়ির মেয়েটাই। আসলে শিংওয়ে হচ্ছে লুইয়াওয়ের থেরাপিস্ট, এখানে থেরাপি নেওয়ার জন্যই লুইয়াও এসেছে। এরপরে শিংওয়ে লুইয়াওকে বাইরে বের করে দিয়ে ঘরটা থেরাপি নেওয়ার জন্য একেবারে তৈরি করতে থাকে। যেমন গাজরের জুসের মধ্যে অনেকটা বেশি লঙ্কার জুস মিশিয়ে দেয়, মেঝের ওপরে বেশ কিছু পাথর ছড়িয়ে তার উপর কার্পেট চাপা দেয়, আর তারপরেই শিংওয়ে দরজা খোলে। শিংওয়ে বলে যে আজকে আপনার জন্য সমস্ত থেরাপি তৈরি করা হয়ে গেছে, আপনি ভেতরে আসুন। সোফায় বসার আগে লুইয়াওয়ের জুতোটা খুলতে বলে শিংওয়ে। এরপর লুইয়াও যখনই সোফাতে বসতে যাবে ওই কার্পেটের উপর পা দিলেই ওর পায়ে অনেক ব্যথা হয়, কারণ কার্পেটের নিচে তো অনেক ছোট ছোট পাথর রাখা ছিল। আর এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো শিংওয়ের ডায়েরিতে নোট করে নিচ্ছিল। এরপরে শিংওয়ে সেই গাজরের জুসটা এগিয়ে দেয় লুইয়াওয়ের দিকে আর বলে এটা খেতে। লুইয়াও তারপর সেই ক্যারেট জুসটা একটুখানি খেতেই ওর তো ভীষণই বাজে লাগে, আর সাথে সাথে প্রচন্ড ঝালও লাগে। লুইয়াও বলে যে তুমি কি আমাকে এখানে প্র্যাঙ্ক করতে নিয়ে এসেছো, সমস্ত কিছুতেই ভুলভাল জিনিস। শিংওয়ে বলে তোমাকে এখানে প্র্যাঙ্ক করার জন্য ডাকিনি, আমি এখানে একটা এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছি। তুমি এখানে প্রত্যেক দিন একই সময় আসবে, আর প্রত্যেক দিন তোমার সাথে এই একই জিনিসগুলো করা হবে। এরপরে বোঝা যাবে যে তোমার একটু হলেও এই জিনিসগুলো মনে আছে কিনা। সেই সময়ই শিংওয়ে দেখে যে ওর এক্স বয়ফ্রেন্ড অ্যান্ডি ওকে ফোন করেছে, কিন্তু ওই ফোনটা ও ইগনোর করে। শিংওয়ে যখন আবারও নিজের কাজ করা শুরু করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে লুইয়াওকে, সেই সময় অ্যান্ডি আবারও ফোন করে শিংওয়েকে। শিংওয়ে বারবার ফোনটা কেটে দিলে এটা লুইয়াও বলে যে তোমার ফোনটা ধরার হলে তুমি ধরতে পারো, কিন্তু হঠাৎ করেই শিংওয়ে ইমোশনাল হয়ে যায়। লুইয়াও বলে তুমি তোমার পার্সোনাল লাইফ সম্বন্ধে আমাকে বলতে পারো, কিন্তু শিংওয়ে বলে যে আমি এটা কখনোই বলতে পারবো না। লুইয়াও বলে দেখো এমনিতেই তুমি আমাকে এক্ষুনি যা যা কথা বলবে সেটা আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ভুলে যাব, তাই আমার মনে হয় আমি এই একমাত্র মানুষ যাকে তুমি এই কথাটা মন ভরে বলতে পারবে, আর এটারও চিন্তা করতে হবে না যে এই কথাগুলো নিয়ে আমি তোমায় হাসবো বা এই কথাগুলো নিয়ে আমি ভাববো। শিংওয়ে ভাবে যে সত্যি তো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো লুইয়াও সব ভুলে যাবে, তো ওকে বলাই যায়। তখন শিংওয়ে নিজের প্রেমের গল্পটা বলে। অ্যান্ডিকে বেশ কিছু বছর আগেই ভালোবেসেছিল শিংওয়ে, কিন্তু তারপরে একদিন শিংওয়ে দেখতে পায় অ্যান্ডিকে অন্য একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়, আর তারপর থেকেই অ্যান্ডির সঙ্গে ব্রেকআপ করতে চায় শিংওয়ে, কিন্তু অ্যান্ডি কিছুতেই শিংওয়েকে ছাড়তে চায় না।
ওর কাছে এসে বারবার করে সরি চেয়েছে, কিন্তু এত বড় ঠকবাজকে কিছুতেই ক্ষমা করতে চাইছে না সিংওয়ে। এদিকে ও অ্যান্ডিকে ছাড়াও খুব একটা ভালো নেই। সমস্ত গল্প শোনার পরে লুইয়াও ওখানে থাকা একটা গিটার নিয়ে বাজাতে থাকে। সেই সময় অ্যান্ডি আবারও ফোন করে। লুইয়াও বলে, এবার কিন্তু ফোনটা কাটবে না, এবার আমি একটা কাজ করবো ওর সঙ্গে। এরপর ফোনটা রিসিভ করলে লুইয়াও গিটার বাজিয়ে বাজিয়ে অ্যান্ডিকে যা নয় তাই বলে উল্টোপাল্টা গালাগালি করতে থাকে, আর তার সাথে সাথে সেটা গান করে করে, যেটা দেখে ভীষণ মজা লাগে সিংওয়ের। গানটা শেষ করলে সিংওয়ে বলে যে তুমি আমাকে আর কখনো ফোন করবে না, তোমার মতো ঠকবার ছেলের সঙ্গে আমি কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। লুইয়াও বলে, দেখো এখন তোমার অনেক ভালো লাগছে না, তুমি নিজের রাগটা ওর ওপর ঝেড়ে ফেলতে পেরেছো। সিংওয়ে বলে, একদম ঠিক বলেছো, এখন আমার অনেকটা ফ্রি লাগছে। সেই সময় ফোনের অ্যালার্ম বেজে ওঠে, কারণ আজকে সেশনের সময় শেষ। সিংওয়ে লুইয়াওকে বলে দেয় কালকে ঠিক এই সময়ই যেন লুইয়াও চলে আসে। সিংওয়ে বলে, তুমি আমাকে প্রমিস করো যে আজকে আমি আমার যে লাইফ স্টোরিটা তোমাকে বললাম সেটা তুমি কোথাও লিখে রাখবে না। লুইয়াও বলে, চিন্তা করো না, আমি এটা কোথাও লিখবো না। সিংওয়ে বলে, তোমার HW দেবো এবার আমি, আর সেটা হচ্ছে তোমাকে একটা গান লিখতে হবে যেমনটা তুমি আগে লিখতে। এটাও কিন্তু থেরাপিরই একটা অংশ। লুইয়া বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপরে লুইয়াও আর সিংওয়ে বাইরে বেরিয়ে আসলে দেখা যায় অনেকক্ষণ আগে লুইয়াওয়ের জন্য ওর দিদি লুহং এখানে অপেক্ষা করছে। লুহং সেই সময় সিংওয়ের সঙ্গে পরিচয় করে নেয়, কারণ এটাই হচ্ছে লুইয়াওয়ের নতুন থেরাপিস্ট। লুহং এখানে সিংওয়েকে দেখে একদমই খুশি হয় না, কারণ এত কম বয়সী একটা মেয়ে কী বা ভালো থেরাপি করবে। তাই লুহং চেষ্টা করবে এই থেরাপিস্টকে চেঞ্জ করে যেন অন্য কোনো থেরাপিস্ট রাখা হয় লুইয়াওয়ের জন্য। কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পেরে লুইয়াও সেই সময় ওর দিদিকে এটা করতে বারণ করে, কারণ এই সিংওয়েকে কিন্তু লুইয়াওয়ের বেশ ভালোই লেগেছে। বাড়িতে এসে লুইয়াও একটা সুন্দর গানের সুর বানাতে থাকে, আর দূরে তাকিয়ে সেই ছবিটা দেখতে থাকে যেটা ও নিজের ফোনে তুলে রেখেছিল, আর সিংওয়ের ছবির নিচে লিখে রেখেছে থেরাপিস্ট। পরের দিন সকাল হয়ে গেলেই লুইয়াও চলে আসে আবারও সিংওয়ের কাছে থেরাপি নিতে। কিন্তু আজকে লুইয়াও দেখতে পায় যে সিংওয়ে অনেক জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছে, আর সেই সময় খুব ঠান্ডা লাগতে শুরু করে লুইয়াওয়ের। আসলে এই ঘরটাতে অনেক বেশি এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়েছে ঠান্ডা করার জন্য। এরপরে আবারও সেই কার্পেটের ওপর হাঁটতে গেলে খুবই ব্যথা পায় গত দিনের মতো লুইয়াও। সিংওয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু মনে পড়ছে? লুইয়াও বলে, কি মনে পড়বে, আসলে লুইয়াওয়ের কিছুই মনে নেই। তারপর ওই ক্যারট জুসটা খেতে গিয়ে আজকেও সেই ক্যারট জুসের মধ্যে অনেকটা ঝাল মেশানো ছিল। এরকমভাবেই সিংওয়ে বিভিন্ন রকমের থেরাপি চালিয়ে যায়। সেই সময় একটা লোক ওই রুমের ভেতরে ঢোকে আর বলে যে সিংওয়ের যে ল্যান্ডলর্ড রয়েছে সে ফোন করে তাকে ডাকছে। সিংওয়ে যেতে না চাইলে লোকটা বলে যে ল্যান্ডলর্ড বলছে যে এটা নাকি একটা ইমার্জেন্সি ব্যাপার। এটা শোনা মাত্রই সিংওয়ে তাড়াতাড়ি করে ওই ঘরটা থেকে বেরিয়ে যায়। লুইয়াও সেই সময় সেই কার্পেটটা উঁচু করে দেখে যে কার্পেটের নিচে সেই ছোট ছোট পাথরগুলো একদম ছড়ানো। সিংওয়ে সেই সময় দৌড়ে এসে বলে যে আমার একটা ভীষণ ইমার্জেন্সি দরকার পড়ে গেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এরপরে লুইয়াও যখন নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, ও রাস্তার পাশে দেখতে পায় যে সিংওয়ে নিজের গাড়িটা নিয়ে বেশ বিপদেই পড়েছে, আর সেটা কোনোভাবে ঠিক করতে পারছে না। লুইয়াও সেই সময় ডেকে বলে, তোমার কি হেল্প লাগবে? লুইয়াও তারপর নিজের গাড়ি করে সিংওয়েকে নিয়ে আসে ওরই অ্যাপার্টমেন্টের সামনে। সিংওয়ে যখন নিজের অ্যাপার্টমেন্টের দিকে আসতে যাবে দেখতে পায় যে সিঁড়ি থেকে একেবারে নদীর মতো বেবে জল পড়ছে। সিংওয়ের সাথে সাথে লুইয়াও সেও আজকে এখানে এসেছে। ঘরে ঢুকে দেখে মেঝেটা পুরো একেবারে নদী হয়ে গেছে। এই সমস্ত কিছু দেখে সিংওয়ে তো ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সিংওয়ের বাথরুমে যে পাইপ ছিল সেটা লিক করেই চারিদিকে জল ছড়িয়ে এই অবস্থা। ওই জলের মধ্যে মেঝেতে বেশ কিছু কাগজ পড়েছিল। লুইয়াও সেটা তুলে দেখে যে খুব সুন্দর সুন্দর কবিতা লেখা। কবিতা লেখার লাইনগুলো লুইয়াওয়ের ভীষণ পছন্দ হয়। লুইয়াও তারপর চলে আসে সেই লিক হওয়া পাইপটাকে ঠিক করতে, আর তারপর অবশেষে অনেক চেষ্টার পরে সেই পাইপের লিকটা ওরা দুজন মিলে ঠিক করে ফেলে। সিংওয়ের খুব মন খারাপ হয়ে যায় যে অনেক দরকারি জিনিস জলে ভিজে নষ্ট হয়ে গেছে। লুইয়াও জিজ্ঞাসা করে যে এগুলো কি তুমি লিখেছো? সিংওয়ে বলে হ্যাঁ। কিছুক্ষণ পরে সিংওয়ে যখন ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে, ও দেখতে পায় যে লুইয়াও সে সমস্ত ভেজা কাগজগুলোকে দড়িতে খুব সুন্দর করে টাঙিয়ে রেখেছে রোদে শুকানোর জন্য। সিংওয়ে কাছে আসলে লুইয়াও বলে এগুলো শুকিয়ে গেলে লেখাগুলো ভালো করে বোঝা যাবে, তুমি এর জন্য মন খারাপ করো না। এটা শুনে খুব খুশি হয়ে যায় সিংওয়ে, আর বলে যে এই টি শার্টটা আমার এক্সের, আশা করছি তুমি এটা পরে নিতে পারবে একদিনের জন্য। আসলে লুইয়াওয়ের যে টি শার্টটা ছিল ওটা পুরোটাই ভিজে গেছে।
তারপরেই লুইয়াও সেই টি শার্টটা পরে নেয়, আর সেই সময়ই চলে আসে সিংওয়ের সেই এক্স অ্যান্ডি। অ্যান্ডি এসেই বলে যে তুমি আমার টি শার্ট কেন পরে রয়েছো, আর তুমি কে এখানে? আর সিংওয়ে, তুমি দরজার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছো বলে কি ভেবেছো আমি তোমার বাড়িতে ঢুকতে পারবো না? 2 দিন মাত্র হয়েছে আমার সঙ্গে তোমার ব্রেকআপ হয়েছে, আর এর মধ্যে তুমি নতুন বয়ফ্রেন্ড খুঁজে পেয়ে গেছো। সিংওয়ে বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। অ্যান্ডি সেই সময় ঝামেলা করতে থাকে যে ওর টি শার্ট কেন সিংওয়ে কাউকে না বলে ওকে পরিয়ে দিয়েছে। সিংওয়ে বলে তুমি এই টি শার্টটা এখানে ফেলে গিয়েছিলে অনেক দিন আগে, আর আমি এখন ওটা ওকে দিয়েছি, বেশ করেছি, তাতে তোমার তো কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। সিংওয়ে খুব রেগে গিয়ে অ্যান্ডিকে চড় মারলে অ্যান্ডি খুব জোরে ধাক্কা দেয় সিংওয়েকে, যেটা দেখে খুব রেগে যায় লুইয়াও, আর ও তখন অ্যান্ডিকে মারতে থাকে। এভাবেই দুজনের মধ্যে বেশ মারপিট লেগে যায়। সেই সময় সিংওয়ে নিয়ে আসে অ্যান্ডির গিটারটা আর বলে এটাই তো তুমি নিতে এসেছিলে, নাও এটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। গিটারটা পেয়ে অ্যান্ডি আর অপেক্ষা না করে ওখান থেকে চলে যায়। সেই সময় দেখা যায় যে মারপিট করার চক্করে লুইয়াও হাতে বেশ খানিকটা চোট পেয়েছে। সন্ধ্যা হয়ে গেলে একটা দোকান থেকে সিংওয়ে 2টো বিয়ারের ক্যান কিনে নিয়ে আসে, আর সেটাই ওরা দুজন মিলে একটা লেকের ধারে বসে খেতে থাকে। সেই সময় দুজনই দুজনের বেশ কিছু পার্সোনাল ব্যাপার একে অপরের সঙ্গে শেয়ার করে। সিংওয়ে অনেক বেশি কথা বলে আজকে লুইয়াওয়ের সঙ্গে, কারণ সিংওয়ে জানে যে কালকে সকাল হয়ে গেলেই লুইয়াও সমস্ত কিছু ভুলে যাবে। লুইয়াও সেও নিজের মনের কথা জানায় যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তার যে মনে হয় সে অন্য কারোর বাড়িতে রয়েছে আর সমস্ত কিছু অচেনা, এই ফিলগুলো তার একদম ভালো লাগে না। প্রত্যেকদিন সকাল হয়ে গেলে লুইয়াও যেন নিজেকে নতুন একটা ভাবে খুঁজে পায়, সেই জিনিসগুলো একদমই ওর পছন্দ হয় না। সিংওয়ে সেই সময় আশ্বাস দেয় যে দেখবে একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি সমস্ত কিছু মনে করতে পারবে। লুইয়াও বলে যে সেটা যে কোনোদিনও সম্ভব নয় সেটা আমি খুব ভালো করেই জানি, অনেক ডাক্তারের কাছেই আমি গেছি, সবাই একই কথা বলেছে, হয়তো আমার কোনো জিনিস চেনা চেনা লাগতে পারে কিন্তু কোনো জিনিস আমার আর মনে পড়বে না। এইভাবেই দুজন মিলে অনেকক্ষণ কথা বলে, অনেক গল্প করতে থাকে। লুইয়াও সেই সময় সিংওয়েকে রিকোয়েস্ট করে যে ও কবিতাগুলো যে লিখেছে সেগুলো যেন গানের মতো করে গায়, আর তাতে লুইয়াও নিজেই সুর দেবে। আর সেই সময় লুইয়াও খুব সুন্দর করে গিটার বাজাতে থাকে, আর সেই গানটাই গাইতে থাকে সিংওয়ে। সিংওয়ে যে গানটা গাইছিল সেটা শুনে লুইয়াও তো দারুণ খুশি হয়ে যায়, কারণ গানটা দারুণ গাইছিল সিংওয়ে। লুইয়াও বলে যে আমি তোমাকে লঞ্চ করব, সেখানে তুমি একজন সিঙ্গার হবে, কারণ তোমার গানের গলা দারুণ, আর সাথে সাথে তুমি গানও লিখবে। সিংওয়ে বলে যে গান গাওয়ার মতো অত দুঃসাহস আমার নেই, তবে আমি গান লিখে দিতে পারি, তবে তোমার কথা দিতে হবে যে আমি যে গানগুলো লিখবো সেগুলোতে আমার নাম থাকবে না, তুমি ওগুলো তোমার নিজের নামে পাবলিশ করো, অথবা অন্য কোনো নতুন নামে যেখানে আমার নাম কেউ জানতে পারবে না। লুইয়াও তখন এই শর্তে রাজি হয়ে যায়। লুইয়াও বলে কালকে সকালবেলা 9টার সময় তুমি আমার বাড়িতে চলে আসবে, আর চলো আজকের দিনটা স্মরণীয় করার জন্য আমরা একটা ছবি তুলি। প্রথমে সিংওয়ে ছবি তুলতে না চাইলেও লুইয়াও জোর করলে রাজি হয়ে যায়, আর তারপর দুজন মিলে একসঙ্গে অনেকগুলো ছবি তোলে, আর ছবিগুলো কিন্তু বেশ রোম্যান্টিক ভাবেই তোলে। এরপর দুজন মিলে একসঙ্গে যখন ফিরছিল হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামে। লুইয়াও তখন পাশে ওখানে একটা বাড়ি থেকে একটা প্লাস্টিক নিয়ে নেয়, আর ওটাই মাথায় করে দুজন মিলে দৌড়তে থাকে। আর এই বৃষ্টিতে নায়ক আর নায়িকা একসঙ্গে যখন দৌড়য় না, এই সিনটা দারুণ রোম্যান্টিক লাগে। এরপরে ওরা দুজনে একটা স্টোরের ছায়াতে এসে দাঁড়িয়ে পড়ে, আর কিছুক্ষণ আগে যেভাবে ওরা প্লাস্টিক চুরি করলো সেটা ভেবে হাসতে থাকে। সিংওয়ে বলে যে আজকের জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি এবার চলে যাও, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। লুইয়াও বলে 1 মিনিট দাঁড়িয়ে যাও, আমাদের এখনও ওই ড্রিঙ্কটা শেষ করা বাকি আছে। এই সময় লুইয়াও বোতল থেকে ড্রিঙ্ক করতে গেলে ওর পুরো মুখে ড্রিঙ্ক পড়ে যায়, আর সেটাই তখন সিংওয়ে মুছে দিচ্ছিল, আর এটার চক্করেই ওরা দুজন মিলে কিন্তু অনেক কাছাকাছি চলে আসে। আর সেই সময় দুজনে অনেক নার্ভাস হয়ে যাচ্ছিল। লুইয়াওয়ের সেই সময় সিংওয়েকে খুব কিস করতে ইচ্ছে করছিল, আর এটার জন্য ও অনেক কাছাকাছিও এসে গেছিল, কিন্তু সিংওয়ে নিজের মুখটা সরিয়ে নেয়। সিংওয়ে সেই সময় লুইয়াওকে মনে করিয়ে দেয় যে আমি তোমার ডক্টর আর তুমি আমার পেশেন্ট। লুইয়াও সেই সময় বুঝতে পারে যে ও কত বড় একটা ভুল করতে যাচ্ছিল, আসলে লুইয়াও তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই জন্যই এসব করছিল। এরপরে সিংওয়ে ওখান থেকে চলে যায়, আর লুইয়াও ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ইস 1 সেকেন্ডের জন্য ও সিংওয়েকে কিস করতে পারলো না।
ইংওয়ে সেই সময় বাড়িতে চলে আসে আর কিছুক্ষণ আগে কথা ভাবলেই ও খুবই ব্লাশ করতে থাকে। ওর বেশ ভালোই লাগে আর বোঝা যায় যে লুইয়াওকেও কিন্তু সিংওয়ে পছন্দ করা শুরু করে দিয়েছে। ও যখন কিস করার কথা ভেবে অনেক ব্লাশ করছিল, তারপরেই নিজেকে বলে যে আমি এসব কি ভাবছি, ওর আর আমার মধ্যে কখনোই প্রেম হবে না, কারণ ও পেশেন্ট আর আমি ডক্টর। তারপরে সিংওয়ে ইন্টারনেটে সার্চ করে দেখতে শুরু করে যে একটা ডক্টর কি তার পেশেন্টের প্রেমে কখনো পড়তে পারে। সেই ইন্টারনেটে লেখা রয়েছে যে পড়তে পারে, কিন্তু তার বিশেষ কিছু অসুবিধাও রয়েছে। কিন্তু সিংওয়ে এই অসুবিধাগুলো পড়তে পড়তে খুবই রেগে যাচ্ছিল আর নিজেকেই বোঝাতে থাকে যে আমি তো শুধুমাত্র ডক্টর নই, এখন তো আমি ওর কলিগ হয়ে যাব, আমি গান লিখে দেব, ওই গানগুলো ও বানাবে, তাহলে তো ওর আর আমার মধ্যে ডক্টর পেশেন্টের সম্পর্ক থাকবে না। অন্যদিকে লুইয়াও বাড়িতে এসেই একটা নোটে লিখে রাখে যে কালকে সকালবেলা সিংওয়ে আসবে ওর সঙ্গে দেখা করতে। ও নিজের ফোনে ভয়েস রেকর্ডে বলে যে লুইয়াও, তোমাকে সিংওয়েকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই প্রথম তুমি কোনো মেয়ের প্রেমে পড়েছ। এরপরে লুইয়াও ওদের দুজনের একসঙ্গে তোলা ছবিগুলো প্রিন্টার দিয়ে বার করে আর সেগুলো বাড়ির বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখে যাতে সিংওয়েকে ও কখনো না ভুলে যায়। লুইয়াও কিন্তু আজকে সারা রাত ঘুমায়নি, কারণ ও জানে ঘুমালেই ও ভুলে যাবে সিংওয়েকে, তাই আজকে সারাটা রাত ও জেগে কাটিয়েছে আর অপেক্ষা করতে থাকে কখন সিংওয়ে ওর সঙ্গে দেখা করতে আসবে। কিছুক্ষণের মধ্যেই সিংওয়ে চলে আসে লুইয়াওয়ের বাড়ির সামনে আর কলিং বেলটা প্রেস করলে দুজন মিলে দুজনকে সুন্দর করতে ব্যস্ত হয়ে যায়, কারণ ওরা দুজনই এখন দুজনকে দেখাতে চায় ওরা কতটা পারফেক্ট। এরপরে সিংওয়ে বাড়িতে আসলে ওকে দেখে খুব খুশি হয়ে যায় লুইয়াওয়ের বাড়িতে এসে সিংওয়ে তখন চারিদিকটা ঘুরে দেখছিল আর ওর এত নতুন নতুন জিনিসপত্রগুলো দেখে বেশ ভালোই লাগছিল। হঠাৎ করে লুইয়াওয়ের চোখ যায় যে ও তো লুকিয়ে লুকিয়ে সিংওয়ের সেই কান্নার ছবি তুলেছিল, তাই ও সিংওয়ে থেকে লুকিয়ে ছবিটা নিয়ে নেয় আর সিংওয়ে সেটা বুঝতেও পারে না। এরপর সিংওয়ে চারিদিকে বাড়িটা ঘুরে ঘুরে ছবি তোলা শুরু করে, কারণ চারিদিকে এত স্টিকি নোটস এইসব সমস্ত কিছু সিংওয়ের কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এরপরে লুইয়াও সিংওয়েকে বলে গান লিখতে, সেই জন্য সিংওয়ে ওর থেকে অনেকটা দূরে চলে যায় আর গান লেখা শুরু করে, কিন্তু কোনোভাবেই ও গান লেখার ইন্সপিরেশন পাচ্ছিল না, তাই ও ওয়াইন খেতে চায় আর তারপরে এক গ্লাস ওয়াইন ঢক ঢক করে খেয়ে ফেলে সিংওয়ে, কিন্তু তবুও গান লেখার ইন্সপিরেশন পায় না সিংওয়ে। লুইয়াও বলে যখন তোমার মাইন্ড পুরো ঘেটে থাকে তখন তুমি কি করো? সিংওয়ে বলে তখন আমি ঠান্ডা জলে খুব সুন্দর করে স্নান করি, তারপর আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ব্যাস, সিংওয়ে সেই সময় লুইয়াওয়ের বাথরুমে চলে যায় স্নান করতে। স্নান থেকে বেরিয়ে ওরা দুজন মিলে একসঙ্গে অনেক ভালো মুহূর্ত কাটাতে থাকে আর একে অপরের সঙ্গে অনেক গল্পও করতে থাকে, যাতে সিংওয়ের মুড অনেক ভালো হয়ে যায়। এরপরে সন্ধ্যা হয়ে যায়, সিংওয়ে তখন আবারও ড্রিঙ্ক করা শুরু করে। লুইয়াও বলে যে এত ড্রিঙ্ক করো না, এত ড্রিঙ্ক করলে তুমি এমনি গান লিখতে পারবে না। এরপরে সিংওয়ে সেই স্টুডিওর ভেতরে ঢুকে পড়ে গানটা গাইবে বলে। সিংওয়ে বিশ্বাসই হচ্ছিল না যে এরকম প্রফেশনাল স্টুডিওর ভেতর ঢুকে ও গান গাওয়ার সুযোগ পাবে। তারপরে ও গান গায় আর লুইয়াও ওর গানটা মুগ্ধ হয়ে শুনতে থাকে, কারণ এতটাই সুন্দর গান গাইছিল সিংওয়ে। গান গাইতে গাইতে ওরা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর এবার সিংওয়ে আর লুইয়াওকে বাধা দেয় না, ও নিজেও লুইয়াওকে কিস করে আর প্রথমবারের মতো ওরা দুজনে অনেক কাছাকাছি আসে। কিছুক্ষণ পরে সিংওয়ে ঘুমিয়ে যায়, লুইয়াও সেই সময় উঠে যায় আর সিংওয়ে যেহেতু নিজের নামটা সবার সামনে পাবলিশ করবে না, তাই সিংওয়ের নতুন নাম দেয় হাইজো আর এই নামেই সে নতুন করে একজন গীতিকারের নাম পাবলিশ করে। আর এই গীতিকার মানে জয় হাইজোর কথা ও ওর বন্ধু মা শিউকে জানিয়ে দেয়। লুইয়াও সে সময় ভয়েস রেকর্ডে বলে যে সিংওয়ে, তুমি বিশ্বাস করো আজকে আমাদের মধ্যে যা হলো, এরপর থেকে আমি কখনোই তোমাকে ভুলবো না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি সিংওয়ের মুখটাই দেখতে চাই। এরপরে সকাল হয়ে যায়, ফোন আসার আওয়াজে ঘুম ভেঙে যায় সিংওয়ের। ও দেখতে পায় ওর ইউনিভার্সিটি থেকে প্রফেসর ওকে কল করছে। সিংওয়ে তখন তাড়াতাড়ি করে উঠে নিজের সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেয় আর তারপর যাওয়ার সময় ও লুইয়াওকে একটা ছোট্ট করে কিস করে আর ওকে গুড মর্নিং বলে চলে যায়। সেদিনই সকালবেলা লুইয়াওয়ের দিদি লুহং ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে এলে ও দেখতে পায় ওর ভাইয়ের বাড়ি থেকে সিংওয়ে বেরিয়ে যাচ্ছে অনেক তাড়াহুড়ো করে। ওর ব্যাপারটা বেশ সন্দেহের লাগে।
কিছুক্ষণ পরে লুইয়াও ওর দিদি লুহংয়ের সঙ্গে সেই ডাক্তারের কাছে চলে আসে, যে ডাক্তারের কাছে ওরা রোজ আসতো আগে। সেই ডাক্তারকে এসে লুইয়াও খুব খুশি হয়ে বারবার করে বলতে থাকে যে আমি প্রেমে পড়েছি, আমি একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি। লুহং বলে যে দেখুন, সকাল থেকে এই বলে যাচ্ছে, ওর ফোনে একটা ভয়েস মেসেজ শুনেছে আর বাড়িতে কয়েকটা ছবি দেখে ওনাকে ভালোবেসে ফেলেছে। এদিকে ওই মেয়েটার কোনো কথাই ওর এখন মনে নেই। কিন্তু লুহংয়ের কোনো কথা পাত্তা না দিয়ে লুইয়াও বারবার করে এটাই বলে যে আমি প্রেমে পড়েছি, আমি মেয়েটাকে ভালোবাসি। ডক্টর এই প্রেমে পড়ার কথা শুনে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি মেয়েটার কথা মনে আছে? লুইয়াও বলে না, মনে নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। ডক্টর বলে, যদি সেই মেয়েটার কথা তোমার মনে নাই থাকে তাহলে তুমি ওকে ভালোবাসো কিভাবে? লুহং আর সেই ডাক্তার দুজন মিলেই লুইয়াওকে বোঝাতে থাকে যে লুইয়াও আসলে কোনো প্রেমে পড়েনি, কারণ ও সেই মানুষটাকেই ওর মনে নেই। আর এই কথাগুলো শুনে লুইয়াও ওদের দুজনের ওপরই অনেক বেশি রেগে যায়। ও বোঝানোর চেষ্টা করে যে এই প্রথম ও কারো প্রেমে পড়েছে আর ওরা দুজনই সেটাতে বাধা সৃষ্টি করছে। হতে পারে মেয়েটাকে ওর মনে নেই, কিন্তু মেয়েটার সমস্ত স্মৃতি ওর কাছে রয়েছে, আর এভাবেই ও সারা জীবন মেয়েটাকে ভালোবেসে যাবে। একে দেখা যায় যে শিংওয়েকে ওর প্রফেসর ডেকে পাঠিয়েছে। এই প্রফেসরের আন্ডারেই শিংওয়ে এখন পিএইচডি করছে। প্রফেসর জানতে পেরেছে যে শিংওয়ে এখনও পিএইচডি কমপ্লিট না করে অন্য পেশেন্টদের সেশন নিচ্ছে, আর এটা জানতে পেরে সেই প্রফেসর খুবই রেগে গেছে শিংওয়ের ওপর। শিংওয়ে তখন বলে সে আজ অব্দি যা যা শিখেছে সেগুলোই ফলো করছে, এক্সট্রা কিছুই করছে না, আর এতে করে পেশেন্টের সে কোনো ক্ষতিও করবে না। সেই প্রফেসর বলে যে আমি দেখতে চাই তুমি পেশেন্টের কেমন সেশন নাও, আর সেটা দেখার জন্য আমি সহ এই কলেজের সমস্ত পিএইচডি স্টুডেন্টরা আড়াল থেকে নজর রাখবে। এটা শোনার পরে একদমই খুশি হয় না শিংওয়ে, কারণ এবার সবার সামনে ওকে সেশন নিতে হবে। অন্যদিকে অনেক রাত হয়ে গেলে দেখা যায় লুইয়াও আর ওর দিদি লুহং একসঙ্গে বসে ড্রিঙ্ক করছে আর গল্প করছে। লুহং সেই সময় বলে, তুই এই যে ভালোবাসা ভালোবাসা করছিস এসবের পেছনে একদম সময় নষ্ট করিস না। আসলে বেশ কিছু বছর আগে লুহংয়ের তার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, আর তারপর থেকে ভালোবাসার প্রতি সমস্ত বিশ্বাসও উঠে গেছে, আর এই কারণে একজন দায়িত্ববান দিদি হিসেবে ওর ভাইকে এই ভালোবাসা থেকে দূরে থাকতে বলছে। কিন্তু লুইয়াও ওর দিদির এইসব কোনো কথা মানতেই নারাজ। পরের দিন সকাল হয়ে গেলে লুইয়াও আর মাসিউ চলে আসে স্টুডিওতে। ওখানে আজকে লুইয়াও যে গানটা তৈরি করেছে, সুর দিয়েছে, সেটাই আজকে মাসিউকে দিয়ে দেয়। মাসিউ আজকে সেই বড় সিঙ্গারের কাছে এই গানটা নিয়ে যাবে। সেই সিঙ্গার যদি রাজি হয়ে যায় গানটা গাইতে, তাহলে তো সোনার সোহাগা। এরপরে মাসিউ সেই পেপারসগুলো নিয়ে চলে যায়। এই সময় লুইয়াওকে সেই প্রফেসর ফোন করে আর বলে যে আজকে আপনার একটা সেশন নেওয়া হবে, তো লুইয়াও যেন সেইখানে চলে যায়। কিছুক্ষণ পরে মাসিউ আসে আর জানায় যে লুইয়াওয়ের যে গানটা গাওয়া হয়েছে আর যে সুরটা দিয়েছে সমস্ত কিছু সেই সিঙ্গার অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিছুদিন পর থেকে রেকর্ডিং শুরু হয়ে যাবে। এটা শোনার পরে লুইয়াও তো দারুণ খুশি হয়ে যায়, কারণ এই গানটা লিখেছে অন্য কেউ নয়, এটা হচ্ছে ওরই গার্লফ্রেন্ড শিংওয়ে। অন্যদিকে শিংওয়েকে দেখা যায় ওর সঙ্গে সেই সময় লুইয়াওয়ের দিদি লুহং দেখা করতে এসেছে। লুহং সেই সময় একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে শিংওয়ের সঙ্গে লুইয়াও ঘনিষ্ঠ অবস্থায়। আসলে সেদিন স্টুডিওর বাইরে ওরা যে কিস করছিল সেই ভিডিওটাই, যেটা দেখে খুব অবাক হয়ে যায় শিংওয়ে। লুহং বলে যে আমি এই ভিডিওটা যদি এক্ষুনি তোমার ইউনিভার্সিটির প্রফেসরকে দেখাই তাহলে তোমাকে এই ইউনিভার্সিটি থেকে বার করে দেবে, কারণ তুমি একজন পেশেন্টের প্রেমে পড়েছো আর তার সঙ্গে এই সব করছো তার বাড়িতে গিয়ে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এতটা একটা নোংরা মেয়ে যে তুমি এই সুযোগটা নেবে আমার ভাইয়ের ওপর। শিংওয়ে বলে, আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল, আমি সত্যি সত্যি লুইয়াওকে ভালোবাসি আর লুইয়াও সেও আমাকে ভালোবাসে। লুহং বলে, তুমি যদি সত্যি লুইয়াওকে ভালোবাসো তাহলে ওর থেকে দূরে থাকো। আর হ্যাঁ, লুইয়াও তোমাকে আর কোনোদিনও মনে করতে পারবে না, কারণ ওর বাড়ি থেকে তোমার সমস্ত স্মৃতি আমি সরিয়ে ফেলেছি। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় শিংওয়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় গত রাতে ড্রিঙ্ক করে লুইয়াও যখন ঘুমিয়ে পড়েছিল সেই সময় লুইয়াওয়ের ফোনটা লুহং নিয়ে নেয় আর সেখানে শিংওয়ের যত ছবি ছিল সমস্ত কিছু ডিলিট করে দেয়, সাথে সাথে শিংওয়ের ফোন নাম্বারটাও। এরপরে বাড়ির যেখানে যেখানে শিংওয়ের নাম লেখা রয়েছে, এমন নোটস রয়েছে, সেই সমস্ত কিছুও ও ফেলে দেয়। এরপরে কম্পিউটারে যা যা ডিটেলস ছিল সেই সমস্ত কিছু ডিলিট করে দেয়। লুহং বলে যে আজকে থেকে লুইয়াওয়ের জীবনে তুমি অচেনা মানুষ ছাড়া আর কেউ নও। শিংওয়ে ভাবতে পারছে না যে লুহং এরকম একটা কাজ করলো। এরপরে লুহং ওখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই লুইয়াও সেই ইউনিভার্সিটিতে সেশনের জন্য চলে আসে, কারণ ওকে কিছুক্ষণ আগে ফোন করে ডাকা হয়েছে।
এরপর সিংহকে দেখা যায় ও তখন ঘরে সেই কার্পেটের নিচে ছোট ছোট পাথর বিছিয়ে দেয়, আর তারপরে সেই গাজরের জুসের মধ্যে আজকেও লঙ্কা মিশিয়ে দেয়। আর সেই রুমের বাইরেই অনেক স্টুডেন্ট বসেছিল যারা অপেক্ষা করছে এটা দেখার জন্য যে পিএইচডি কমপ্লিট না করেও একটা স্টুডেন্ট কিভাবে একজন পেশেন্টের সেশন নেয়। তবে ঘরের ভেতর থেকে এই স্টুডেন্টদের দেখা যাবে না ইনভিজিবল কাচের জন্য। এরপর সেখানে প্রফেসর শু চলে আসে, সেও আজকে দেখতে চায় যে কেমন করে শিংওয়ে লুইয়াওয়ের সেশন নেয়। এরপরে ওই ঘরের দরজা খুললেই লুইয়াও ওখানে চলে আসে, আর সত্যি সত্যি লুইয়াও এবার আর শিংওয়েকে চিনতে পারে না, যেটা দেখে শিংওয়ের খুব কষ্ট হয়। এরপরে লুইয়াও এই ঘরের ভেতরে ঢুকে যায়, আর সেই সময় শিংওয়ে ওকে জুতো খুলতে বলে। লুইয়াওয়ের তখন সেই কার্পেটের ওপর নজর যায়, আর ওর তখন কিছু একটা মনে হয়, সেই জন্য ও বলে আমি জুতো খুলবো না। যেটা দেখে খুব অবাক হয়ে যায় শিংওয়ে। হয়তো লুইয়াওয়ের মাথায় কোনো একটা ভাবে কাজ করছে যে এই কার্পেটের ওপর পা রাখলে ও আগে অনেকবার ব্যথা পেয়েছে, তাই ও এইবারে কার্পেটের ওপর জুতো পরেই এসেছে। এরপরে শিংওয়ে সেই লঙ্কা মেশানো গাজরের জুসটা এগিয়ে দেয় লুইয়াওয়ের দিকে। এবারও যেন সেই গ্লাসটা হাতে নিয়ে লুইয়াও কিছু একটা ভাবতে শুরু করে। লুইয়াও জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কি আজকে প্রথম দিন দেখা হয়েছে? যে প্রশ্নটা শুনে খুব অবাক হয়ে যায় শিংওয়ে, আর সেই স্টুডেন্টরা সব আলোচনা করতে থাকে যে এই পেশেন্টের নিশ্চয়ই কিছু একটা মনে হচ্ছে, না হলে হঠাৎ করে সে এরকম প্রশ্ন কেন করবে। শিংওয়ে সেই সময় বলে আজকে এটা নিয়ে 3য় নাম্বার সেশন। লুইয়াও বলে মাত্র 3বার? শিংওয়ে বলে হ্যাঁ। লুইয়াও বলে তার মানে আমরা দুজনে ততটাও বেশি ক্লোজ নয়, তাই না? শিংওয়ে তো আর বলতে পারছে না যে লুইয়াওয়ের ও কতটা ক্লোজ, কিন্তু মিথ্যে বলে যে না আমরা ক্লোজ নই। কিন্তু লুইয়াওয়ের মনে হচ্ছিল যে এই শিংওয়েকে ও খুব বেশি চেনে। লুইয়াও সেই সময় শিংওয়ের অনেক কাছে চলে আসে, আর ওর গলার কাছে এসে ওর গায়ের গন্ধটা শোকে। লুইয়াও যে শিংওয়ের এত কাছাকাছি এসেছে তাতে করে শিংওয়ে বেশ নার্ভাস ফিল করতে থাকে। লুইয়াও বলে এই গন্ধটা আমার ভীষণ চেনা। শিংওয়ের এই সেশনটা যেহেতু অনেক স্টুডেন্ট সহ সেই প্রফেসর শুও দেখছে, তাই শিংওয়ে সবার সামনে লুইয়াওকে এটা বলতেও পারছে না যে তুমি আমার বয়ফ্রেন্ড, তোমার সঙ্গে আমার সম্পর্কটাই আলাদা। লুইয়াও তখন আবারও জিজ্ঞাসা করে সত্যি করে একটা কথা বলুন, যে সত্যি কি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? তাহলে আমার কেন বারবার এটা মনে হচ্ছে যে আপনি আমার অনেক চেনা? নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে এই প্রশ্নগুলো ভীষণ কষ্টকর লাগছিল শিংওয়ের কাছে। লুইয়াও সেই সময় গুনগুন করে সেই সুরটা গায়, যেই সুরটায় গান ওরা দুজন মিলে একসাথে গেয়েছে। সমস্ত কিছু ভুলে গেলেও এই গানের সুরটা কিন্তু এখনও লুইয়াওয়ের মনে আছে, যেটা দেখে শিংওয়ে অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়। লুইয়াও জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? তুমি কি আমাকে কোনো মিথ্যে কথা বলছো? শিংওয়ে তখন বলার মতো কোনো ভাষাই খুঁজে পায় না, তাই ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। যেটা দেখে প্রফেসর শু অনেক অবাক হয়ে যায়, কিন্তু লুইয়াওয়ের যেন কিছুই ভালো লাগছে না। শিংওয়ে অনেকের থেকে দূরে চলে আসে আর এসে ভীষণ কান্না করতে থাকে। আজকে ওর ভালোবাসার মানুষটা ওকে চিনতে পারছে না, এটার থেকে কষ্ট আর কিসেই বা হতে পারে। শিংওয়ে তারপর রাত হয়ে গেলে বাড়িতে ফিরে আসে, আর ওর মনটা তখন ভীষণ খারাপ ছিল। ও ঠিক করে নেয় যে নিজের সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। তাই ও সমস্ত জিনিস গুছিয়ে নিতে থাকে। হঠাৎ করেই ল্যাপটপ খুললে দেখতে পায় যে ওকে একজন মেল পাঠিয়েছে, আর সেটা অন্য কেউ নয়, সেদিন রাতে যে মেলটা পাঠিয়েছিল লুইয়াও সেই মেলটাই আসে, যেটা ছিল আসলেই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানে লুইয়াওয়ের আন্ডারে নতুন গীতিকার হিসেবে কাজ করবে শিংওয়ে। আর কিছুদিন পরে যে রেকর্ডিং রয়েছে সেটাও জানানো হয়। এটা দেখে খুব অবাক হয়ে যায় শিংওয়ে, আর ভাবতে থাকে ওর কি আবারও লুইয়াওয়ের কাছে যাওয়া উচিত। মেলের সঙ্গে ওরা দুজনে একসঙ্গে রেকর্ড করেছিল যে গানটা, সেই গানটাও লুইয়াও ওকে পাঠায়, যে গানটা শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায় শিংওয়ে। ওদের দুজনের মধ্যে এগুলোই ছিল সব থেকে ভালো মুহূর্ত, আর সেগুলোই হয়তো এখন লুইয়াওয়ের কিচ্ছু মনে নেই। অন্যদিকে লুইয়াওকে দেখা যায় কিচ্ছু মনে না পড়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর ড্রিঙ্ক করে বাড়িতে পড়ে থাকে। পরের দিন সকালবেলায় এসে মা শিউ এইভাবে লুইয়াওকে খুঁজে পায়, আর তারপর তাড়াতাড়ি করে ওকে ওঠায়, কারণ আজকে রয়েছে রেকর্ডিং, তাই যে কোনোভাবে একটা জামা কাপড় প্যান্ট পরিয়ে ওকে রেডি করতে থাকে। এরপরে লুইয়াওকে দেখা যায় সেই রেকর্ডিংয়ের জায়গায় এসে ও পিয়ানো বাজাচ্ছিল, যেহেতু ও একজন কম্পোজার। আজকাল লুইয়াওয়ের কিছুই ভালো লাগে না, ও যেন কিছু একটা জিনিস মিস করছে সবসময়, তবে কি জিনিস মিস করছে সেটা ও নিজেই বুঝতে পারছে না।
হঠাৎ করে বিছানার তলা থেকে ও একটা ছবি পেয়ে যায়, যেই ছবিটা ছিল ওর আর সিংহের একসঙ্গে। আসলে লু হং বিছানার নিচে এই ছবিগুলো দেখতে পায়নি, তাই ও লোকাতেও পারেনি, আর এই ছবিটাই পেয়ে গেছে এখন লুইয়াও। ছবিটা দেখে লুইয়াও খুব অবাক হয়ে যায়, আর ওখানে যেহেতু লেখা রয়েছে তুমি আমার, তাই ওর খুব সন্দেহ হয়। এরপর ওই ছবিটা নিয়ে ও চলে আসে মা শিউয়ের কাছে, আর ছবিটা দেখিয়ে বলে যে এই মেয়েটাকে, আমি এই মেয়েটাকে কিভাবে চিনি, এই মেয়েটার সঙ্গে আমি ছবি কেন তুলেছি, আর ওখানে আমি কেন লিখেছি যে তুমি আমার, আমাকে এটা বুঝিয়ে বল। মাসিও তখন কিছুতেই লুইয়াওকে সত্যিটা বলতেই চাইছিল না। লুইয়াও খুব রেগে গিয়ে ওকে খুব চাপ দিতে থাকে সত্যিটা বলার জন্য। বলে আমার ফোনের কিছু কল হিস্ট্রি হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, তারপরে আমার কম্পিউটারের বেশ কিছু ইমেলও ডিলিট হয়ে গেছে। এই কয়েকদিনের হিস্ট্রিগুলো কিভাবে ডিলিট হলো? লুইয়াও আর একটু দেরি না করে সোজা চলে আসে ওর দিদি লু হংয়ের বাড়িতে, আর এসে জিজ্ঞাসা করে তুই কি করেছিস আমার সাথে দিদি। প্রথমে ওর দিদি কিছু না জানার ভান করতে থাকে, কিন্তু লুইয়াও ওর দিদির ওপর অনেক চিৎকার করে আর সত্যিটা বলতে বলে। লুইয়াও বলে আমি মা শিওর থেকে সমস্ত কিছু জানতে পেরেছি। শিংওয়ে নামের আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তুই ওর ব্যাপারে আমার কম্পিউটার থেকে, ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়েছিস কেন? নিজের ভাইয়ের থেকেই ব্যবহার পেয়ে লু হং অনেক অবাক হয়ে যায়। লু হং বলে যেই মেয়েটার নাম তোর মনে নেই, যে মেয়েটার মুখ তোর মনে থাকে না, সেই মেয়েটাকে তুই ভালোবাসিস কিভাবে? লুইয়া বলে আমি জানি আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে সমস্ত কিছু ভুলে যাই, তাই বলে তুই আমার সাথে এইরকম একটা সুযোগ নিবি? সবশেষে আমি জীবনে এমন একটা মানুষ পেয়েছিলাম যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে পারবো, তুই তাকেও আমার থেকে কেড়ে নিলি এইভাবে? তুই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলি? লুইয়াওয়ের কথাগুলো শুনে লু হং অনেক রেগে যায় আর কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তারপর ঘর থেকে একটা বাক্স লুইয়াওয়ের কাছে নিয়ে আসে, যেটার মধ্যে শিংওয়ের সমস্ত স্মৃতিগুলো ছিল, আর সাথে একটা চিঠি যেটা লু হং এখনো খুলে দেখেনি, যেটা এসেছিল শিংওয়ের তরফ থেকে। লুইয়াও এই সমস্ত কিছু পেয়ে অনেক কান্না করতে থাকে আর ওর দিদিকে জড়িয়ে ধরে। এরপরে লুইয়াও সমস্ত জিনিস নিয়ে বাড়িতে চলে আসে আর সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। বেশ কিছুদিন পরে সেই ইউ অ্যান্ড আই নামের অ্যালবামটা পাবলিশ হয়েছে, যেহেতু সেই হিসেবে একটা প্রোগ্রাম ছিল, আর সেখানেই আজকে লুইয়াওয়ের প্রোগ্রাম দেখার জন্য চলে এসেছে শিংওয়ে। ওখানে সেই সিঙ্গার ইউ অ্যান্ড আই অ্যালবামের গানটা গাওয়া শুরু করে, আর পেছনে দেখা যায় লুইয়াওকে, ও তখন পিয়ানো বাজাচ্ছিল, আর সেই অডিয়েন্সের মধ্যেই একটা সিটে বসেছিল শিংওয়ে। শিংওয়ে আজকে অনেকদিন পর লুইয়াওকে প্রাণ ভরে দেখছে। তখন ফ্ল্যাশব্যাকে সেই সিনটা দেখানো হয় যে সময় লুইয়াও শিংওয়ের পাঠানো চিঠিটা পড়ছিল। ওখানে শিংওয়ে লিখেছে, লুইয়াও আমার কথা হয়তো তোমার মনে নেই, আজকে আমার নাম শিংওয়ে, যে মেয়েটাকে তুমি অনেক ভালোবেসেছিলে। সেদিন তুমি আমাকে চিনতে পারোনি, আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার প্রত্যেকটা চাহনিতে আমার কেন বারবার মনে হয়েছে যে তুমি আমাকে চিনতে পেরেছো। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। তুমি আমার সুপ্ত ইচ্ছেটাকে বাস্তবে রূপান্তরিত করেছো। আজ ইউ অ্যান্ড আই অ্যালবাম থেকে সবাই আমার লেখা গানটাই গাইবে, সবাই এই গানটা ভালোবাসবে। তুমি খুব কম সময়ের জন্য আমার জীবনে এসেছিলে, তবে এই কম সময়টুকু আমার জীবনে সারা জীবন মনে রাখবো আমি। চিঠিটা পড়ার সময় লুইয়াও পুরো হাউমাউ করে পাগলের মতো কান্না করছিল। আর এটাই হয়তো ভালোবাসা, যার কথা মনে না থাকলেও মনের ভেতর থেকে কিছু তো একটা ফিলিংস থাকে, সেই ফিলিংসটা কাজ করে যে মানুষটাকে সে ভালোবাসে। স্টেজের ওপর লুইয়াওয়ের পারফরমেন্স দেখে শিংওয়ে ভীষণ কান্না করছিল। কিছুক্ষণ পরে সেই প্রোগ্রামটা শেষ হয়ে যায়। ওই প্রোগ্রামে যত অডিয়েন্সরা এসেছিল সবাই মিলে ওখান থেকে বেরোচ্ছিল। শিংওয়ের তো মন ভীষণ খারাপ, কারণ যে লুইয়াওকে অনেক ভালোবাসতো, এই লুইয়াও আজকে শিংওয়েকে একটুও মনে রাখেনি। ওই একই সিঁড়ি থেকেই লুইয়াও সেও নামছিল। ওরা দুজন খুব কাছাকাছি, খুব পাশাপাশি হেঁটে চলা সত্ত্বেও কেউ কাউকে দেখতে পায় না। তবে হঠাৎ করে লুইয়াওয়ের মনে হয় যে আশেপাশে সেই চেনা গন্ধটা, যে চেনা গন্ধটা ওর ভীষণ প্রিয়। ও বুঝতে পারে যে নিশ্চয়ই আশেপাশে শিংওয়ে রয়েছে, তাই ও শিংওয়ের নাম ধরে চিৎকার করে চারিদিকে ডাকতে থাকে। কিন্তু এত ভিড়ের মধ্যে শিংওয়ে কানে সেই ডাক এসে পৌঁছয় না। তারপর লুইয়াও চারিদিকে যখন পাগলের মতো চিৎকার করতে থাকে, অবশেষে শিংওয়ে সেই চিৎকার শুনতে পায় আর নিচে তাকিয়ে দেখে যে লুইয়াও ওর নাম ধরে ডাকছে। লুইয়াও যখন ওপরে তাকিয়ে দেখে শিংওয়ে ওর দিকে তাকিয়ে আছে, লুইয়াও অজান্তেই বুঝতে পারে এটাই সেই মেয়েটা যাকে ও বড্ড বেশি ভালোবাসে। এরপর ওরা দুজনে দৌড়ে একে অপরের সামনে আসে। শিংওয়ে জিজ্ঞাসা করে, তোমার আমাকে মনে পড়েছে? লুইয়াও বলে,
না, তোমার আমাকে মনে নেই, তবে আমি এটুকু জানি যে আমি তোমাকে কখনো হারাতে চাই না। সিংহে তখন লুইয়াওকে জড়িয়ে ধরে আর ওকে কিস করে, আর এইভাবেই ওদের দুজনের মধ্যে মিল হয়ে যায়। এরপরে ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। সেই সময় লুইয়াও হাঁ করে সিংহের দিকে তাকিয়েছিল। সিংহে বারবার করে লুইয়াওয়ের মুখটা সরিয়ে দিচ্ছিল আর বলছিল যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না, আমার কিরকম একটা অদ্ভুত লাগছে। লুইয়াও বলে যে আমি তোমার দিকে এইভাবেই তাকিয়ে থাকতে চাই, কারণ আমি তো একটু পরে হয়তো তোমাকে আবারও ভুলে যাব। তুমি জানো আমার একটু ঘুমোতে ইচ্ছে করছে না, আমি জানি ঘুম থেকে উঠলে আমি তোমাকে আবারও ভুলে যাব। সিংহে সেই সময় লুইয়াওয়ের ফোনটা নেয় আর দুজনের একসঙ্গে একটা ভিডিও করতে শুরু করে, যেখানে লুইয়াওকে বলে যে শোনো, আমার নাম হচ্ছে সিংহে আর তোমার নাম লুইয়াও। তুমি সিংহেকে ভীষণ ভালোবাসো, আর এটা ভুলে যেও না যে আমাদের দুজনের একসঙ্গে প্রমিস রয়েছে যে আমরা সারা জীবন একসাথে থাকবো। এই ভিডিওটা আমি বানাচ্ছি যাতে করে তোমার এই ভিডিওটা দেখলেই আমার কথা মনে পড়ে যায়। এরপর ভিডিওটা বন্ধ করে সিংহে বলে নাও এবার তুমি নিশ্চিন্তে ঘুমাও। লুইয়াও বলে না, চলো আজকে আমরা দুজন মিলে একসঙ্গে সূর্যোদয় দেখি। এরপর ওরা দুজনে রুফটপে চলে যায় আর সেখানে একসঙ্গে সূর্যোদয় দেখে, আর তার পাশাপাশি একে অপরকে ভালোবাসতে থাকে। ওদের সম্পর্কটা বাকি 8-5টা রিলেশনের মতোই খুব সুন্দর আর কিউট হয়ে যায়। এরপর 4 মাস পরের ঘটনা দেখানো হয়। আজকাল নতুন একটা স্বভাব হয়েছে সিংহের, সে প্রত্যেকটা জিনিসে ভিডিও করে রাখা শুরু করে যাতে করে লুইয়াওয়ের এই ভিডিওগুলো দেখে সমস্ত কিছু মনে পড়ে। সেরকমই আজকে সিংহে আর লুইয়াও একসঙ্গে এসেছে লুইয়াওয়ের দিদি লুহংয়ের বাড়িতে দেখা করতে, আর সেখানে আসতেই লুইয়াওয়ের গায়ের উপর সবাই মিলে অনেক সেল ফাটাতে থাকে, কারণ সবাই জানে আজকে লুইয়াওয়ের জন্মদিন আর সেই জন্যই সেলিব্রেট করতে এসেছে সবাই। আর এই সমস্ত ভালো মুহূর্তগুলো সিংহে ক্যামেরা বন্দি করতে থাকে। লুইয়াও তখন ওর সমস্ত বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে অনেক ভালো মুহূর্ত কাটায়। কিছুক্ষণ পরে দেখা যায় লুহং আর সিংহেকে ওরা দুজনে সবার জন্য রান্না করছিল। এখন কিন্তু লুহং আর সিংহের সম্পর্ক ভালো হয়ে গেছে। এই সময় একটা খাবার টেস্ট করতে গিয়ে সিংহে প্রচণ্ড বমি পায়। সিংহে বলে আজকাল যে কি হয়েছে, মাঝে মাঝে আমার গাটা গুলায় আর বমি পায় শুধু। লুহং যেহেতু একজন নার্স তাই ছোটোখাটো চেক আপ করা শুরু করে আর সমস্ত কিছু চেক করে বলে তুমি কি প্রেগনেন্সি টেস্ট করেছো? এই কথাটা শুনে সিংহে খুব লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সিংহে আর লুইয়াও ডক্টরের কাছে চলে আসে প্রেগনেন্সি টেস্ট করতে। এখানে ডাক্তার জানায় যে সিংহে 8 সপ্তাহের প্রেগনেন্ট, যেটা শুনে খুব অবাক হয়ে যায় সিংহে। ও সেই সময় লুইয়াওয়ের দিকে তাকালে লুইয়াওয়ের মুখের হাসিটা দেখে মনে হচ্ছে যেন ও একটা ফেক হাসি দিচ্ছে। তবে সিংহে এই খবর পেয়ে ভীষণ খুশি হয়েছে। ডাক্তারের চেম্বার থেকে যখন বেরোয় ওদের দুজনেরই মুখটা দেখে বোঝা যায় যে কেউই যেন খুশি নয়। এরপর গাড়িতে করে ওরা একসঙ্গে ফিরছিল। সেই সময় সিংহের ভীষণ কষ্ট হচ্ছিল যে এই প্রেগনেন্সির নিউজটা পেয়ে লুইয়াও কেন খুশি নয়। লুইয়াওয়ের তো অনেক খুশি হওয়ার কথা, আর এটা ভেবেই সিংহের বেশি কষ্ট হচ্ছে। লুইয়াও অযথা সমস্ত কিছুতে রাগ দেখাতে থাকে, ওর মুখে একটু হাসি নেই। সিংহে সোজাসুজি জিজ্ঞাসা করে তুমি কি আমাদের এই বেবিটাকে নিয়ে খুশি নও? লুইয়াও বলে তুমি তো আমার অবস্থা জানো, আমি এই অবস্থায় কি করে বাবা হব। আমার ভয় হচ্ছে যে আমার মতো রোগ যদি আমার বাচ্চাটার হয় তাহলে ওর জীবনটা কেমন হবে, আর ঠিক এইগুলোর জন্যই আমি সত্যি বাবা হতে চাই না। সিংহে তখন খুব রেগে যায় আর বলে আমার মনে হয় আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা শেষ করে দেওয়াই ভালো, আর আমার এখন যা অবস্থা সেটা আমি একাই বুঝে নিতে পারবো, তোমার এখানে কোনো দায় নেই, আর আমি তোমাকে কখনো দায়ী করবও না, কারণ এমনিতেও আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎই নেই। লুইয়াও বলে তুমি আমার দিকটা থেকে একবারও ভেবে দেখছো না। সিংহে ভীষণ কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে যায় আর হাঁটতে থাকে গড়গড় করে। লুইয়াও সেও তখন গাড়ি থেকে নেমে যায় আর সিংহেকে বারবার ফিরে আসতে বলে। সিংহে বলে যে তুমি আমাদের বেবিটাকে চাও না, তাতে আমি মরে গেলেই হয়তো সব থেকে ভালো হয়ে যাবে। লুইয়াও সেই সময় সিংহের কাছে আসে আর বলে তুমি এত বড় কথাটা কি করে বলতে পারলে? তুমি ভাবছো আমি আমাদের বেবিকে রাখতে চাই না? পৃথিবীর কোন মানুষটা বাবা হতে চায় না? বাবা হওয়াটা তো একটা আশীর্বাদ, কিন্তু আমি যখন নিজের কথা ভাবি তখন আমার বাচ্চাটার জন্য খুব কষ্ট হয়। কথাগুলো বলার পরে লুইয়াও একেবারে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সিংহে বুঝতে পেরেছে যে লুইয়াও ওকে আর ওর বেবিকে ভীষণ ভালোবাসে। সিংহে তখন লুইয়াওকে জড়িয়ে ধরে আর বলে যে আর কান্না করো না, যা যা বলেছি তার জন্য সরি। আমরা যতদিন একসঙ্গে রয়েছি আমাদের জীবনে কোনো সমস্যা আসতে দেব না।
আমরা দুজন মিলে সমস্ত সমস্যার সমাধান করব। এরপরে শিংওয়ের ইউএসজি করা হয়। সেখানে তাদের ছোট্ট বেবিটাকে দেখে লুইয়াও আর শিংওয়ে দুজনেই দারুণ খুশি হয়ে যায়। আর এরপরে একটা বিয়ের খুব সুন্দর ভেন্যু দেখতে পাওয়া যায়, যেখানে আজকে 3বার বিয়ে করতে চলেছে লুইয়াও আর শিংওয়ে। আসলে লুইয়াও তো সমস্ত কিছু ভুলে যায়, তাই এই নিয়ে ওরা 3বার বিয়ে করছে। তারপর ওরা খুব সুন্দর করে বিয়েটাও সেরে নেয় সবার সামনে। সব বন্ধু বান্ধবরা বলতে থাকে এইভাবে যেন ওদের রোজ রোজ বিয়ে হয়। আর এরপরে ওরা দুজনে একে অপরকে কিস করে। কিছুদিন কেটে গেলে শিংওয়ে হসপিটালে যায় রুটিন চেক আপের জন্য। সেখানে ডাক্তার জানায় যে বেবি খুবই হেলদি রয়েছে, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। প্রেগনেন্সি থাকা অবস্থাতেই শিংওয়ের ব্লাড প্রেশার 160 ছুঁয়েছে, যেটা একজন প্রেগনেন্ট মহিলার জন্য ভীষণ বিপজ্জনক। এই রোগটার নাম হচ্ছে প্রিক্ল্যাম্পসিয়া। এই রোগটা থাকলে প্রেগনেন্সি মহিলাদের হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে বেবি ডেলিভারিও হয়তো সময়ের অনেক আগে করে ফেলতে হয়। আর সব থেকে বড় ভয়ের বিষয়টা হচ্ছে যে প্রেগনেন্সি থাকা অবস্থাতেই ব্লাড প্রেশার যদি 200 ছুঁয়ে যায়, তাহলে সেই মহিলার সাথে সাথে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। তাতে মা এবং বেবি দুজনে মরেও যেতে পারে। এই সমস্ত কথা শুনে শিংওয়ে তো ভীষণ চিন্তায় পড়ে যায়। ডাক্তার বলে যে চিন্তাহীনভাবে থাকতে, তাতে করে সে নিজে এবং তার বেবি দুজনেই ভালো থাকবে। শিংওয়ে বলে, ডক্টর আমাকে একটা হেল্প করতে পারবেন? আমার এই রোগের কথা প্লিজ আমার হাজব্যান্ডকে জানাবেন না। ডক্টর তখন এটা সিক্রেট রেখে দেয়। এরপর দেখা যায় লুইয়াও ওদের আগত বেবির জন্য অনেক জিনিসপত্র কিনে এনেছে, আর সেটাই শিংওয়ে তখন ভিডিও করছিল। শিংওয়ে প্রত্যেক দিন ওদের দুজনের মধ্যে এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলোকে এইভাবেই রেকর্ড করে রাখে। এরপর একদিন লুইয়াও একটা জায়গায় অপেক্ষা করছিল। আসলে আজকে লুইয়াও আর শিংওয়ে একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা, আর অন্যদিকে শিংওয়েকে দেখা যায় ও তখন লুইয়াওয়ের কাছেই আসছিল। কিন্তু শিংওয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে ও প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড ঘাম ছিল, সাথে সাথে নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে শিংওয়ের। লুইয়াও শিংওয়েকে মেসেজ করে যে তুমি কত দূরে এলে, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এইভাবেই রাস্তায় হাঁটতে হাঁটতে শিংওয়ের এতটাই বেশি শরীর খারাপ লাগে যে ও আর হাঁটতেই পারে না। আর ঠিক সেই সময় অজ্ঞান হয়ে ওখানে শিংওয়ে পড়ে যায়। আসলে শিংওয়ের স্ট্রোক হয়েছে। সেই সময় আশেপাশের সমস্ত লোকজনরা অ্যাম্বুলেন্সে কল করে দেয়। এরপর শিংওয়েকে যখন হসপিটালে আনা হচ্ছিল, ডক্টররা সবাই আলোচনা করছে যে শিংওয়ের ব্লাড প্রেশার নাকি 200 ছুঁয়েছিল, আর এই কারণেই শিংওয়ের স্ট্রোক হয়েছে। কিছুক্ষণ পর হসপিটাল থেকে লুইয়াওকে শিংওয়ের এই সমস্ত কথা জানানো হয়, যেটা শুনে লুইয়াও নিজেই অনেক ভয় পেয়ে যায়। শিংওয়ের কাছে তারপর ডক্টর আসে। ডক্টর বলে যে এই প্রিক্ল্যাম্পসিয়া রোগটা খুব বাজেভাবে ধরা পড়েছে শিংওয়ের শরীরে। এইভাবে বেশি দিন রাখলে মা বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না, তাই এমার্জেন্সি সি সেকশন করতে হবে। শিংওয়ে বলে, সবার প্রথমে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে চাই। ডক্টর বলে, আপনার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, এক্ষুনি আমাদের সার্জারি করতে হবে। এই যে বন্ড পেপার, এখানে আপনাকেই এখন সাইন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই লুইয়াও ছুটতে চলে আসে সেই হসপিটালে। লুইয়াও হসপিটালে চলে আসলে ডাক্তার প্রিক্ল্যাম্পসিয়া রোগের ব্যাপারে লুইয়াওকে সমস্ত কিছু বুঝিয়ে বলে, আর এটাও বলে যে শিংওয়ের অবস্থা মোটেই ভালো নয়। অন্যদিকে শিংওয়েকে দেখা যায় ওর তখন সি সেকশন চলছিল, আর টেনশনে ওর ব্লাড প্রেশার আরও বেশি করে হাই হয়ে যাচ্ছিল। শিংওয়ে তখন দরজার দিকে তাকালে লুইয়াওকে দেখতে পায়। দুজনেই দুজনের দিকে খুব অসহায়ভাবে তাকিয়ে আছে। এরপর বাচ্চাটাকে সি সেকশন করে বার করে আনা হয়। তবে বাচ্চাটার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বাচ্চাটা বেরিয়ে কান্না করেনি। আর অন্যদিকে শিংওয়ের ব্লাড প্রেশার 200 ছুঁয়েছে আবারও, যেটা দেখে সমস্ত ডক্টররা ভীষণ চিন্তা করতে থাকে শিংওয়ের জন্য। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে লুইয়াওকে জানায় যে বাচ্চাটা এখন মোটামুটি স্টেবল কন্ডিশনে রয়েছে, তবে আরও বেশ কিছুদিন হসপিটালেই রাখা হবে। তবে শিংওয়ের অবস্থা ভীষণ খারাপ, হাতে হয়তো আর মাত্র কয়েকটা মিনিট রয়েছে। যেটা শোনার পরে লুইয়াও একেবারে পাগলের মতো হয়ে যায়, ভীষণ কান্না করতে থাকে। কিভাবে শিংওয়ের সামনে গিয়ে দাঁড়াবে সেটা বুঝতেই পারছিল না। এরপরে লুইয়াও আসে শিংওয়ের সঙ্গে আইসিইউতে দেখা করতে। ও শিংওয়ের দিকে তাকিয়ে অনেক কান্না করছিল, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর কান্না করতে করতে বলছিল যে আমি একা এত কিছু সামলাতে পারবো না শিংওয়ে, তুমি প্লিজ সুস্থ হয়ে যাও, তুমি আবারও আমার কাছে ফিরে এসো প্লিজ। এই কান্নার আওয়াজে শিংওয়ে চোখ খোলে। শিংওয়ে বলে যে আমি আমার প্রমিসটা রাখতে পারলাম না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, তবে আমি এমন একজনকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি যে সারা জীবন তোমার সঙ্গে থাকবে। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তুমি আমাকে একটু জড়িয়ে ধরতে পারবে?
লুইয়াও সেই সময় শিংওয়েকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরে, আর এভাবেই শিংওয়েকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে থাকে। আর তার কিছু সেকেন্ড পরই শিংওয়ে মারা যায়। লুইয়াও অনেক কান্না করতে থাকে, শিংওয়েকে বারবার করে অনেকবার ডাকতে থাকে, কিন্তু শিংওয়ে আর ওঠে না। আর এভাবেই শিংওয়ে নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে রেখে এভাবেই চলে যায়। এইভাবে দিনগুলো কেটে যেতে থাকে। লুইয়াওয়ের শিংওয়ের মৃত্যুর কথাটা হয়তো মনে নেই, কারণ সেটার তো কোনো ভিডিও নেই। তবে লুইয়াও এটুকু তো বুঝতে পারে যে শিংওয়ে তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। তার প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে খুব কান্না করতে থাকে। তাদের সেই ভিডিওগুলো দেখে অনেক মিস করতে থাকে শিংওয়েকে। ওদের একসাথে ভালো মুহূর্তের ভিডিওগুলোকে সারা দিন বসে বসে দেখতে থাকে লুইয়াও। ঘটনা চলে আসে সেই সময়টাতে, যেটা দিয়েই সিনেমাটা শুরু হয়েছিল। সকালবেলার অ্যালার্মে ঘুম ভাঙে লুইয়াওয়ের, আর স্বাভাবিকভাবেই ও উঠে চারিদিকে কিছু বুঝতেই পারে না যে ও কোথায় আছে, কিভাবে আছে। সমস্ত কিছু পড়ে, সমস্ত কিছু ঘাটাঘাটি করে জানতে পারে ওর যে ব্রেন টিউমার ছিল সেটার কারণে ও প্রত্যেকদিন স্মৃতি ভুলে যায়। ও কালকেই স্মৃতি আজকেই মনে করতে পারছে না, ঘুমালে ও সব কিছু ভুলে যায়। এরপরে চলে আসে ওর দিদির লুহংয়ের বাড়িতে। মনে আছে লুহংয়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। লুইয়াও জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কার? লুহং বলেছিল এটা আমার বাচ্চা। আসলে এই বাচ্চাটা ছিল শিংওয়ে আর লুইয়াওয়ের। প্রত্যেকদিন অফিসে লুহং চলে গেলে এই বাচ্চাটাকে সারাদিন খেয়াল রাখে লুইয়াও। এই জন্য লুহং বলেছিল যে আমার বাচ্চাটা সব থেকে তোর কাছেই ভালো থাকে। থাকবেই তো লুইয়াও যে এই বাচ্চাটার বাবা। লুহং চলে গেলে লুইয়াও ভাবতে থাকে এই বাচ্চাটাকে নিয়ে ও কি করবে, কিভাবে সামলাবে। এরপরে এভাবেই ও ওর বাচ্চাটার খেয়াল রাখতে থাকে, কিন্তু বাচ্চাটা এতটাই কান্না করছে যে ও কান্না থামাতেই পারছে না। এরপর ওর দিদি লুহংকে ফোন করে, কিন্তু ফোনটা লুহংয়ের অ্যাসিস্ট্যান্ট ধরে বলে যে লুহং একটু ব্যস্ত আছে। আজকে লুহংয়ের একজন ফ্যামিলি মেম্বারের মৃত্যুর জন্য একটা মেমোরেবল ডে রাখা হয়েছে। যেটা শুনে লুইয়াও খুব অবাক হয়ে যায় যে ওদের ফ্যামিলিতে আবার কে মারা গেছে। এরপর সেই অ্যাড্রেস অনুযায়ী লুইয়াও সেই বাচ্চাটাকে নিয়ে চলে আসে সেখানে। আর ওখানে আসতেই ও দেখতে পায় শিংওয়ের অনেক বড় একটা পোস্টার, যেখানে শিংওয়ের খুব সুন্দর একটা ছবি ছিল। লুইয়াও তখন সেই ছবিটা অবাক হয়ে দেখতে থাকে, আর মনে করতে থাকে যে এই মানুষটা যেন ওর খুব কাছের, খুব চেনা। আসলে আজকের দিনটা ছিল শিংওয়ের জন্মদিন, আর সেই কারণে লুহং একটা মেমোরেবল ডে রেখেছে শিংওয়ের উদ্দেশ্যে। আর ঠিক সেই সময় লুইয়াও তার ছেলেটাকে নিয়ে ওখানে চলে আসে। ওখানে একটা বড় ভিডিওতে দেখা যাচ্ছিল যে শিংওয়ে যেদিন জানতে পেরেছিল ও প্রেগনেন্ট, সেই ইউএসজি রিপোর্টটা নিয়ে ও সবাইকে দেখাচ্ছিল। ও ভীষণ খুশি হয়েছিল। শিংওয়ে এই ভিডিওটা তৈরি করেছিল ওর বাচ্চার জন্য, যাতে ওর বাচ্চা বড় হয়ে দেখতে পারে যে ওর আসার জন্য ওর মা বাবা ঠিক কতটা খুশি ছিল। শিংওয়ের এই ভিডিওটাই লুইয়াও তখন মন ভরে দেখছিল। শিংওয়ে প্রত্যেক দিন ছোট ছোট জিনিসগুলো কি সুন্দরভাবেই না ভিডিও করে রেখেছিল। শিংওয়ে বলে প্রত্যেকদিন সকালবেলা লুইয়ার ঘুম ভাঙার আগেই আমি একটু মেকআপ করে নিই, যাতে আমাকে দেখতে সুন্দর লাগে। এরপর লুইয়াও ঘুম থেকে উঠলে তো প্রথমে কিছুতেই শিংওয়েকে চিনতে পারে না। তারপর শিংওয়ে এসে বলে যে আমার নাম শিংওয়ে। লুইয়াও তখন খুব খুশি হয়ে যায়। লুইয়াও তখন এটা ভেবেই অবাক হয়ে যায় যে ওর এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে। এইভাবে ওদের একসাথে কতই না স্মৃতি রয়েছে। ওরা দুজনে একে অপরকে প্রমিস করেছিল যে সারাটা জীবন একসঙ্গে থাকবে, এইভাবেই হাতে হাত রেখে সামনে এগিয়ে যাবে। ভিডিওগুলো দেখতে দেখতে লুইয়াও তখন অনেক কান্না করছিল। শিংওয়ে ভিডিওতে জানায় যে আমরা টোটাল 5 বার বিয়ে করেছিলাম। 5 নাম্বার বিয়েটাতে আমি কিন্তু প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, কারণ প্রত্যেকবার একই জিনিস করতে করতে আমার বিরক্ত লাগতো। কিন্তু তুমি প্রত্যেকবারই ভীষণ এক্সাইটেড থাকতে, কারণ প্রত্যেকবারই তোমার কাছে এটাই ছিল তোমার প্রথম বিয়ে। শিংওয়ে বলে তুমি যখন ছোট থেকে বড় হয়ে বুঝতে শিখবে, তখন তুমি এটা জানতে পারবে যে তোমার বাবা পৃথিবীর সব থেকে বেস্ট বাবা। তবে আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। যখন তুমি বড় হবে তখন তুমি তোমার বাবার খেয়াল রাখবে, তোমার বাবাকে কখনো একা ছাড়বে না। আর এখানেই শিংওয়ের ভিডিওটা শেষ হয়ে যায়, যে ভিডিওটা দেখে লুইয়াও পাগলের মতো কান্না করতে থাকে। সিনেমার শেষে দেখানো হয় লুইয়াও ওর বাচ্চাটাকে নিজের হাতেই বড় করছে, আর ওদের একসঙ্গে যে মুহূর্তগুলো ছিল সেগুলোকে ওর বাচ্চাকে দেখাচ্ছে। এরকমই একদিন একটা শপিং মলে ওর বাচ্চাকে নিয়েও ঘুরতে এসেছিল। সেই সময় ওখানে শিংওয়ের একটা বড় পোস্টার দেখে দুজনেই দাঁড়িয়ে যায়। আসলে শিংওয়ের লেখা গান যে পাবলিশ হয়েছে, সেই জন্য শিংওয়ের ছবিটা এখন বড় করে টাঙানো। একটা দায়িত্ববান বাবা যেভাবে নিজের সন্তানকে মানুষ করে, লুইয়াও ঠিক সেরকম ভাবেই নিজেদের ছেলেটাকে মানুষ করছে।
শিংওয়ে লুইয়াওকে ছেড়ে চলে গেলেও লুইয়াওকে খুশি রাখার জন্য এমন একটা জিনিস পাঠিয়ে দিয়েছে যেটা নিয়ে লুইয়াও সারা জীবন ভালো থাকবে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।